সেই রাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি যান্ত্রিক হয়ে পড়ে। সারা দিন এই আবদ্ধ ঘরে পড়ে পড়ে নরক যন্ত্রণা ভোগ করা, রাত হলে নিজের জন্য খাবার জোগাড় করা, এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এই ছিল আমার জীবন। সেই রাতের পর আমার জিনসত্তার ক্ষমতা অনেকটাই আমি বুঝতে পেরেছিলাম। সেই ক্ষমতাগুলো অনেক জলদি রপ্ত করে ফেলি আমি। এগুলো ব্যবহার করেই আমি নিজের জীবন পার করতে শুরু করি। আমার না কোনো কথা বলার মানুষ ছিল না সঙ্গী, আর আমি কাউকে খোঁজার চেষ্টাও করিনি। আমার অভিশাপ কাটাতে পারে সেই মানুষটাকে পর্যন্ত না। মায়ের মর্মান্তিক মৃত্যুটা আমার মনে অনেক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। আমার করা পাপের ফলে আমার নির্দোষ মায়ের এমন করুণ মৃত্যু হয়েছে। সেই অনুশোচনা আমাকে কুরে কুরে খাচ্ছিল। মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মূল্য আমি এইভাবে দিয়েছি তাকে। আমার কারো নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার অধিকার থাকতে পারে না, এটাই আমার শাস্তি। তবে এই একাকিত্ব অনেক অসহ্যকর হয়ে উঠত মাঝে মাঝে। অনেক ইচ্ছে করত মায়ের বকা হলে ও শুনতে অন্তত, কিন্তু সারা রাত মায়ের সমাধির সামনে বসে থেকে হাজারো বকবক করলেও তার কোনো জবাব আসতো না। এভাবে কেটে যায় 25টি বছর। ততদিনে আমি আমার শক্তিগুলোর প্রতি এবং আমার অভিশপ্ত জীবনের প্রতি পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর একদিন দেখা হয় আমার শামসের সাথে। গভীর রাত তখন, নির্জনা কুঠির পেছনের জঙ্গলটায় হঠাৎ আমি কিছু মানুষের উপস্থিতি টের পাই। আমার প্রখর দৃষ্টি দিয়ে আমি দেখতে পাই একদল মানুষ একজনকে ঘিরে আগুন জ্বালিয়ে কী সব করছে। আমি ভেবেছিলাম তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করছে। দৃশ্যটা আমার কাছে অনেক পরিচিত এবং করুণ ছিল, তাই দেখেও না দেখার ভান করতে পারিনি আমি শামসেরকে তাদের হাত থেকে রক্ষা করেছিলাম সেদিন, তাই সে নিজ থেকে আমার বশ্যতা স্বীকার করে। ওর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আমিও মানা করিনি ওকে আমার সাথে রাখতে। কথায় কথায় তার থেকে আমি জানতে পারি সে একজন নিম্ন প্রজাতির জিন। সে একজন মানুষের বশ্যতা স্বীকার করে, তার কাছে থাকতো, কিন্তু মানুষটির মৃত্যুর পর সে একা হয়ে পড়ে অনেক। এইদিকে একদল তান্ত্রিক, সে জিন, সেটা জানতে পেরে তাকে এখানে এনে তন্ত্র সাধনা করে নিজেরা ক্ষমতাধর হতে চেয়েছিল। তন্ত্র সাধনার জন্য তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি কখনো ওকে লজ্জায় বলিনি এটা, কিন্তু ওকে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। অবশেষে আমি একজন সঙ্গী পেলাম, কারোর সাথে কথা বলতে পেরে অনেক ভালো লেগেছিল সেদিন। আমার অভিশপ্ত জীবনের কথা পুরো খুলে বলি আমি তাকে। সে তখন থেকেই লেগে পড়ে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে। শামসের মানুষের সাথে থাকার ফলে সে সব কাজে অনেক পটু ছিল। সে আসার পর আমার অগোছালো ছন্নছাড়া জীবনটা ধীরে ধীরে গুছিয়ে উঠতে শুরু করে। আমি ধীরে ধীরে আমার হতাশা থেকে বেরিয়ে আসি। শামসের ভাবে আমি তার রক্ষাকর্তা, তার আশ্রয়দাতা, কিন্তু আমি কখনো ওকে লজ্জায় বলে উঠতে পারিনি সে আমার জীবনের প্রথম বন্ধু ছিল আর আমি কতটা কৃতজ্ঞতার প্রতি। সে আমাকে আমার শক্তিগুলো আরও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সে কোনো বিশেষ ক্ষমতাধর জিন না হলেও এ সম্বন্ধে প্রচুর জ্ঞান ছিল তার। সে আমাকে অনেক কিছু শেখায় যা আমি আগে কখনো জানতাম না। সে আমার যাবতীয় কাজ সামলানোর পাশাপাশি আমার অভিশপ্ত জীবনের মুক্তির পথ খুঁজতে থাকে। এমন এক মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আমি তখনও এই ব্যাপারে পুরোপুরি মন স্থির করতে পারিনি। তাই আমি এই বিষয়টা পুরোপুরি তার উপর ছেড়ে দেই। সেই ঠিক করেছে আমার বিবাহ করা উচিত। মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজন সত্যিকারের জীবনসঙ্গী দিতে পারে। কিন্তু এতই সহজ নাকি এমন একজন জীবনসঙ্গী পাওয়া? আমি স্বাভাবিক হলেও এমন মানুষ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ভাগ্য করে মানুষ সত্যিকারের ভালোবাসা পায়, সেখানে আমার এত অস্বাভাবিকতার সাথে কে আমাকে ভালোবাসবে? তার উপর নির্জনা কুঠি তখন কুখ্যাত হানাবাড়ি নামে পরিচিত। এদিকে কেউ সহজে পা মারাত না। তবে শামসের হাল ছেড়ে দেয়নি। আমি তার উৎসাহ দেখে তাকে আর মানা করতে চাইনি, কিন্তু সাথে আমি কিছু শর্ত জুড়ে দেই। কারণ আমি কোনো নারী সঙ্গ খুঁজে বেড়াচ্ছি না, একজন জীবনসঙ্গী খুঁজছি যে আমার অস্বাভাবিকতার মাঝেও আমাকে ভালোবাসবে। আর কোনো মিথ্যা বলে সম্পর্ক শুরু করা যাবে না। যে আমাকে ভালোবাসবে, এত বড় উপকার করবে, তাকে অন্তত মিথ্যার জালে ফাঁসাতে চাইনি আমি। এসব অস্বাভাবিকতা মেনে যে আমাকে বিবাহ করতে চাইবে তাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করব, সে যেমনই হোক। শামসের এত বছরে অনেক মেয়ের সম্বন্ধই এনেছে আমার জন্য। কেউ এতিম ছিল যার কেউ নেই, কেউ সর্বস্ব হারা যার কোথাও যাওয়ার জায়গা নেই, কারো অনেক টাকার প্রয়োজন ছিল ইত্যাদি। কিন্তু এই মেয়েগুলোরে কেউ কেউ আমার শর্ত মানতে
রাজি না থাকায়, আমাকে বিশ্বাস করতে না পারায় ফিরে গিয়েছে। যারা টাকার প্রয়োজনে এসেছিল, আমি তাদের তোমার মতোই অগ্রিম টাকা দিয়েছিলাম। ফিরে আসলে বুঝবো সে আসলেই এই সম্পর্কে আগ্রহী, কিন্তু তারা ফিরে আসেনি। আর যারা শেষ পর্যন্ত রাজি হয়েছিল তারা কেউ তাদের কৌতূহল দমন করতে পারেনি। আমার সাথে প্রথম সাক্ষাতে তারা আমাকে দেখে ফেলে নিয়ম ভঙ্গ করে। আমি মূলতই এই চোখ বন্ধ করার শর্তটা দিয়েছিলাম, কারণ আমার মতে যারা রূপ দেখে ভালোবাসে সেই ভালোবাসা কখনো নিঃস্বার্থ ভালোবাসা হতে পারে না। আর আমি আমার বাবার মতো সৌন্দর্যের পূজারী মানুষগুলোকে ঘৃণা করি। তাদের সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। সৌন্দর্যের মোহ কেটে যেতেই তারা আমার অপূর্ণতাগুলোকে নিয়ে আফসোস করবে। যাই হোক, এতগুলো বছরে শামসের শত চেষ্টা করেও এমন মেয়ে খুঁজতে পারিনি যারা এসে ফেরত গিয়েছিল। তাদের আমি কখনো ফেরানোর চেষ্টা করিনি, শুধু পরে এখানে আসার স্মৃতিটুকু মুছে দিয়েছি। এটা আমার ক্ষমতাগুলোর মধ্যে একটি। আমি কারো আংশিক স্মৃতি মুছে ফেলতে সক্ষম, তবে সেটা অনেক সামান্য পরিসরে। এইভাবেই একদিন শামসের নিয়ে আসে এই পত্রিকায় বিজ্ঞপ্তির পরিকল্পনা। সে এমন সব বৈশিষ্ট্য সেখানে লিখে যা পুরোপুরি কোনো অসহায় মেয়েকে উপস্থাপন করে। একজন কালো রঙের 25 থেকে 30 বছরের কুমারী মেয়ে, যে উত্তীর্ণ হলেই 25 লক্ষ টাকা পাবে। বুদ্ধিটা অনেক হাস্যকর ছিল। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এটা শামসের এর আরেকটা ব্যর্থ প্রচেষ্টা হতে চলেছে। এই মেয়ে আসবেই টাকার লোভে। সে আমাকে ভালোবাসবে কিভাবে? আমি কি জানতাম নাকি এই হাস্যকর বিজ্ঞপ্তিটি আমার জীবনে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিটিকে নিয়ে আসবে? সেদিনও আমি আমার ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম যখন শামসের নিচে মেয়েদের সাথে সাক্ষাৎ করছিল। আমার সৃষ্ট বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে তখন পর্যন্ত 2 জন নারী এসেছিল। আমি তাদের সব কথাই শুনতে পেয়েছিলাম। সে একই ঘটনা, নতুন কিছুই নেই। সূর্য প্রায় অস্ত গিয়েছে যখন এই দ্বিতীয় মেয়েটা বের হয়ে যায়। ভেবেছিলাম আর কেউ আসবে না আপাতত। সূর্য মাত্র ডুবে যাওয়ায় ছাড়া পেয়েছিলাম আমি মাত্র। তখনই আবার বুঝতে পারি বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে নতুন কারো প্রবেশ ঘটেছে। আমি আমার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলাম নতুন অতিথিকে। তখন শরীর অনেকটা দুর্বল হওয়ায় শরীরের দিকে আমার দৃষ্টি একটু ঝাপসা ছিল। সেই ঝাপসার দৃষ্টিতে হঠাৎ তোমাকে দেখে মনে হয়েছিল মা দাঁড়িয়ে আছেন সেখানে। চমকে গিয়েছিলাম অনেক আমি। তারপর দৃষ্টি একটু পরিষ্কার হতেই বুঝলাম মনের ভুল ছিল, তবে পুরোপুরি ভুলও নয়। তুমি মায়ের থেকে অনেক লম্বা আর স্বাস্থ্যবান ছিলে, কিন্তু তোমার চোখ দুটো একদম আমার মায়ের মতো ছিল, যেখানে তাকালেই শুধু একরাশ অসহায়ত্ব আর জীবনের প্রতি ক্লান্তি দেখা যায়। সত্যি বলবো শ্যামা, তোমাকে প্রথম দেখে কেন জানি ভালো লেগে যায় আমার। তাই শামসের যখন তোমাকে নিচে রেখে উপরে আমার অবস্থা জানতে আসে, তখন আমি নিজ থেকেই বলেছিলাম তাকে আমার এই মেয়েটা ভালো মনে হচ্ছে। শামসের প্রথমবার আমার উৎসাহ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। তড়িৎ গতিতে ছুটে গিয়েছিল নিচে। এভাবে হুট করে সামনে উদয় হলে তুমি ভয় পাবে এটাও মনে ছিল না ওর। ভাগ্যিস তুমি মাথা নিচু করেছিলে আর ওকে এইভাবে উদয় হতে দেখোনি, নয়তো সেদিনই পালাতে তুমি। তবে শেষ রক্ষা হয়নি। তুমিও শর্তগুলোর কথা শুনে মেনে নিতে পারোনি। তবে অন্য মেয়েগুলি থেকে তুমি পুরোপুরি আলাদা ছিলে, যেখানে ওরা টাকাগুলো পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রেগে গিয়েছিল। তাদের সাথে ফ্রড হচ্ছে বলে রেগে গিয়েছিল। তোমার রাগের কারণ পুরোপুরি ভিন্ন ছিল। তুমি রেগে গিয়েছিলে কারণ কেউ তোমাকে টাকার বদলে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে সেই কথাটা তোমার আত্মসম্মানে লেগেছিল। তাই তুমি আমাকে উদ্দেশ্য করে অনেক কথাই শুনিয়ে দিয়েছিলে। তখন বেচারা শামসের ভেবেছিল আমি নিশ্চয়ই রেগে গিয়েছি এসব শুনে, কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম তোমার প্রতি। এতটাই যে দুর্বল শরীর নিয়ে উঠে জানালা পর্যন্ত গিয়েছিলাম তোমাকে একবার সরাসরি দেখার জন্য। তবে তুমি একবারও পিছন ফিরে তাকাওনি রাগের মাথায়। তখনই আমি ঠিক করে ফেলি আমার তোমাকেই লাগবে স্ত্রী হিসেবে। প্রথমবার কোনো মেয়ে চলে যাওয়ার পর আমি তাকে ফিরিয়ে আনার পণ করি। তবে তুমি মেয়েটা এত ভাবুক হবে কে জানতো। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরার পরিকল্পনা করেছিলে। ভাগ্যিস রাত 12টা বেজেছিল তখন। আমি তোমাকে আমার শক্তি দিয়ে সরিয়ে আনতে পেরেছিলাম। তারপর আমাদের প্রথম সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে সবার ভাষায় তুমি অসুন্দর, স্বার্থ ছাড়া কেউ তোমাকে গ্রহণ করবে না। তোমার কথা শুনে মনে হয়েছিল তুমি নিজেও তাই বিশ্বাস করো।
আমার অনেক মায়া হয়েছিল তোমার উপর। আমার মা ও তার গায়ের রঙের কারণে অনেক কষ্ট সহ্য করেছেন। তোমার প্রতি এই মায়া থেকেই আমি অনেক বড় একটি ভুল করি সেদিন। আমার ক্ষমতা সীমাবদ্ধ। আমি চাইলেই কাউকে রাতারাতি সুন্দরী করে দিতে পারি না। তবে আমি তোমাকে জিন হিসাবে একটা বর দিয়েছিলাম সেদিন। তোমার গায়ের রং এতটা মলিন হয়ে যাক যতটা হলে তুমি নিজেকে অসুন্দর ভাবা বন্ধ করবে। তোমার জীবনে আমি না থাকলেও তুমি যেন একজন ভালো জীবনসঙ্গী পাও, সেই ইচ্ছা থেকেই আমি তোমাকে এই বর দিয়েছিলাম। কিন্তু এটা আসলে আমার ভুল ছিল। কেন সেটা পরে বুঝতে পারবে, পরের কাহিনী। তোমার জানা শ্যামা, তোমার এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো আমাকে অনেক মুগ্ধ করে। তুমি আমাকে না দেখে না জেনে কিভাবে ভালোবেসেছো আমি জানি না, কিন্তু আমি তোমার মনে আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জাগাতে গিয়ে নিজেই তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলি। আমি প্রথমে ভেবেছিলাম আমার মনের এই অজানা অনুভূতিগুলো শুধুই আমার মুগ্ধতা, আর কিছুই না। কিন্তু সেই রাতে যখন তোমার ভাই ভাবির কথায় তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বিশ্বাস করো শ্যামা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক সেই আতঙ্ক অনুভব করেছিলাম আমি, যেটা মায়ের মৃত্যুর সময় অনুভব হয়েছিল। অনেক ভয় পেয়েছিলাম আমি যখন ওই ছেলেটা তোমার দিকে এগিয়ে যাচ্ছিল। ভাগ্যিস সেদিনও সময় মতো উপস্থিত হতে পেরেছিলাম আমি। সেদিন এত বছর পর আবার সেই ক্রোধ অনুভব হয় আমার। সবগুলোকে সে একইভাবে হত্যা করি আমি। সেদিন যখন তোমাকে সুস্থ অবস্থায় বুকে জড়িয়ে ধরতে পেরেছিলাম, অবশেষে আমার বিক্ষিপ্ত মনটা একটু শান্ত হয়েছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আমার অনুভূতিগুলো কোনো মুগ্ধতার রেশ নয়, যা সময়ের সাথে কেটে যাবে। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর আমি তোমাকে যে কোনো মূল্যে হারাতে পারবো না। সব সময় আমি থাকি না থাকি, তোমার জীবনের সব বিপদ উপড়ে ফেলবো গোড়া থেকে, এটাই পণ করি আমি। তোমার ভাইকে আমি মেরে ফেলতে চাইনি, কিন্তু আমার এটা ছাড়া উপায় ছিল না। ওকে আমি প্রথমে সতর্ক করে দেই, তোমার ভাবি পরের মেয়ে, তার থেকে কিছুই আশা রাখিনি আমি। কিন্তু তোমার ভাই ভেবেছিলাম ও তোমার আপন ভাই। মনে আতঙ্ক সৃষ্টি হলে ও হয়তো নিজের বোনকে রেহাই দিবে, কিন্তু ভারী কাপুরুষে বউয়ের নরম দুটি কথাতেই সে পুরোপুরি রাজি হয়ে গেল তোমার চরিত্র নষ্ট করতে। একবার খোঁজও নেয়নি সে যে যাদের হাতে সে তুলে দিচ্ছে কেমন মানুষ তারা। আমি তার মনে আতঙ্ক সৃষ্টি করতে পারলেও সে আতঙ্ক তোমার প্রতি দয়া সৃষ্টি করতে পারিনি তার মনে। মনের আতঙ্ক একটু কমলে আবার তোমার ক্ষতি করতো তারা। আমার সব রাগ তোমার ভাইয়ের উপর ছিল। স্বার্থপর রক্তের সম্পর্ক, একদম আমার বাবা ভাইদের মতো। আমি তবুও হয়তো ছেড়ে দিতাম তাকে তোমার ভাই হিসেবে, কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি এদের দুটোকেই তোমার ভবিষ্যৎ জীবন থেকে সরিয়ে দেই। তোমার ভাবি অন্তঃসত্ত্বা ছিলেন, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, তাই আমি তাকে পুরোপুরি হত্যা না করলে ও তাকে তোমার ভাইয়ের হত্যার আসামি বানিয়ে দেই, যাতে সে তোমার ভবিষ্যৎ জীবনের অংশ না থাকে। সেই রাতেই সেই ফকিরের সাথে এতগুলো বছর পর আবার আমার দেখা হয়। তিনি আমাকে তখন আমার জীবনের ভয়াবহ সত্যিটা মনে করিয়ে দেন, যেটা আমি শুধু আমার নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে গিয়ে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমি পরিপূর্ণ মানুষ নই, আমি জিন, আর জিনদের কোনো মানুষকে ভালোবাসার নিয়ম বিরুদ্ধ। নিয়ম ভঙ্গ করলে প্রাণ সংশয় ঘটবে তার। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন শুনে যে তোমার জীবনের এই বিপদগুলো আমার অভিশাপের কারণে আসছে। সেই ফকির আমাকে আরও জানিয়েছে সেদিন ফেরার পথে দুর্ঘটনায় তোমার মৃত্যু ঘটত, কিন্তু তিনি তোমার আগে করা উপকারের বদলে সেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার একটা সুযোগ দিয়েছিলেন। সেদিন তুমি যদি সেই বাসে উঠে যেতে, তোমাকে আমি সেদিনই হারিয়ে ফেলতাম। তুমি মৃত্যুর এতটা কাছাকাছি ছিলে আমি জানতামও না। তিনি আমাকে বলেন, অভিশাপ ভঙ্গ না হওয়া পর্যন্ত এইভাবেই একের পর এক বিপদ আসতে থাকবে। হয় তোমাকে নির্জনা কুঠির সুরক্ষা বলয় ছেড়ে বেরোতে না দেই, নয়তো অন্য কোনো সুরক্ষা বলয়ে নিজ থেকে দূর করে দিই চন্দ্রগ্রহণ পর্যন্ত। আমি তোমাকে সেজন্য সেদিন যে কোনো মূল্যে থামাতে চেয়েছিলাম। শক্তিশালী সুরক্ষা বলয় সৃষ্টি করতে অনেক শক্তির প্রয়োজন হয়, আমার ক্ষমতা এত বেশি নয়। নির্জনা কুঠির সুরক্ষা বলয় এত বছর ধরে অনেক শক্তিশালী হয়েছে, এর থেকে সুরক্ষিত স্থান তোমার জন্য আর কোথাও নেই। কিন্তু তুমি অভিমান করে চলে গিয়েছিলে, আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমার বাড়ির চারদিকে সাময়িক একটা সুরক্ষা বলয় তৈরি করি,
আর নিজেকে পুরোপুরি তোমার থেকে দূরে করে দেই। কিন্তু এই সুরক্ষা বলয় অনেক দুর্বল ছিল। এর ফলে বাড়ির ভেতর তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু বিপদ পুরোপুরি দূর হয়নি তখনও। তুমি নিজেই যখন আমার উপর অভিমান করে নিজের ক্ষতি করতে যাও, সেদিন আমার অপারগ হয়ে তোমার কাছে যেতে হয় সেই রাতে। আর আমার অভিশাপ আবার তোমার কাছাকাছি চলে আসে তখন। তোমার সবচেয়ে বড় বিপদ আমি ছিলাম, তাই আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম আগামী 24 ঘন্টায় আবার বড় কোনো বিপদ হবে তোমাকে তখনই নিয়ে আসতাম এখানে, কিন্তু তুমি রাজি হতে না। মা বাবাকে না জানিয়ে হঠাৎ এইভাবে চলে আসতে, তাই বাধ্য হয়ে রেখে আসতে হয় তোমাকে আমার। তারপর ঠিকই ঘটলো বিপদ। শ্যামা আমার দেওয়া টাকাগুলোর কারণে তোমার ভাই ভাবি তোমার বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আমার কাছে ফিরতে গিয়ে তোমাকে দুর্ঘটনায় প্রাণ হারাতে হতো। আমার দেওয়া রূপ তোমার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার অভিশাপ আমার দ্বারা রেহাই পাওয়া বাচ্চাটাকে ব্যবহার করেছে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে। এই মুহূর্তে আমি তোমার জীবনের সবচেয়ে প্রাণঘাতী বিপদ হয়ে দাঁড়িয়েছি। চন্দ্রগ্রহণ হতে আরও 15টা দিন বাকি। আমি তোমাকে এত জলদি সব কিছু বলতে চাইনি। আমি ভেবেছিলাম আমি সব কিছু তোমাকে শেষ রাতে বলবো, তাহলে তোমার বেশি কষ্ট পেতে হবে না। শ্যামা এতক্ষণ নীরবে সব শুনছিল। তার মনে অনেকগুলো প্রশ্ন উঠলেও মাঝপথে থামায়নি সে অরণ্যকে। তবে শেষ রাত শব্দটি কেন যেন কেমন একটি অশুভ ইঙ্গিত দিল। অজানা আতঙ্ক উকি দিতে লাগলো তার মনে। আর চুপ করে থাকতে পারল না সে। শ্যামা অরণ্যের বুক থেকে সরে সামনাসামনি হয়ে বসে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, আমি আপনার কথা বুঝতে পারছি না অরণ্য। আপনার এই অভিশপ্ত শেকল আজকে আমি দেখতে পেয়েছি আপনার মায়ের মতো। তার মানে তো এটাই যে আমি এই অভিশাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারবো। এরপরে সব ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে আপনি বারবার এমন কেন বলছেন যে আমি সব আগে জানলে বেশি কষ্ট পাবো? বারবার আমার ভবিষ্যতের কথা এভাবে বলছেন কেন? যেন আমার ভবিষ্যতের অংশ হিসেবে আপনি থাকবেন না। শেষ রাত কেন বলছেন? সেই রাত তো আমাদের জীবনের নতুন শুরু হওয়ার কথা। অরণ্য, আমাদের আর কোনো বাধা থাকবে না এরপর। আমরা সারা জীবন একসাথে কাটাবো, তাই না? শ্যামা কাপা কাপা কণ্ঠে বলে, ক্ষীণ আশা নিয়ে তাকায় অরণ্যর দিকে। সেই মুহূর্তে শুধু শুনতে চায়, ও অভিশাপ কাটলে সব ঠিক হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। অরণ্য ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার এমন প্রশ্ন শুনে। ঠিক এই মুহূর্তটা নিয়ে ভয় পাচ্ছিল সে। ভয়ে বুক কাঁপছে তার। সে চোখ সরিয়ে নেয় শ্যামার চোখের দৃষ্টি থেকে। আশা হতে হয় শ্যামা অরণ্যর এমন অভিব্যক্তি দেখে তাহলে কি তার মনের ভয়টা সত্যি হতে চলেছে। অরণ্য একটি বড় নিঃশ্বাস ফেলে শ্যামার দুটি হাত তার নিজের হাতে পুরে বলে,